যারা ভাবছেন বাংলাদেশের রাজনীতি ভিতরে কিছু একটা রাজনৈতিক দলের টানাটানি, যারা ভাবছেন 5ই আগস্টের পর থেকে দেশে যা ঘটছে তা অত্যন্ত সাধারণ ও স্বাভাবিক ঘটনা, তাদের চোখ আজ চিরতরে চরক গাছ করে ফেলার মতো এক মহাসত্য সামনে এসেছে। আজ আমরা এমন কোন সাধারণ রাজনৈতিক গাল গল্প নিয়ে কথা বলবো না। টেবিলে থাকবে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং বিশিষ্ট ভূ রাজনীতিক এবং গোয়েন্দা বিশেষজ্ঞ বা বিশ্লেষক প্রফেসর ডক্টর আরিফ খানের এক মহাবিস্ফোরক এবং চোখ কপালে তোলার মতো আন্তর্জাতিক এক গোয়েন্দা খতিয়ান। এই দক্ষিণ এশিয়াকে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, মিয়ানমারকে কিভাবে গ্লোবাল ডিপ স্টেট এবং সিআইএ মোসাদের গোপন গুপ্তচর বৃত্তি প্রজেক্টের মাধ্যমে একটি চিরস্থায়ী ভূ রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আজ তার প্রতিটা সুতো আমরা আলাদা আলাদা করে দেখাবো। পর্দার আড়ালে বসা থাকা কোন আন্তর্জাতিক এজেন্সির হয়ে খেলছেন, আজ সেই জিনিসগুলো কে কোন খেলা খেলছেন সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং এই কারা দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে বিদেশের বসে ডলার কামাচ্ছেন, আর কিভাবে আমাদের অজান্তি একটি নতুন ন্যাটোর ছক সাজানো হচ্ছে, ডক্টর আরিফ তার নিখুঁত বৈজ্ঞানিক বিশ্লেষণে তা হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। সালাউদ্দিন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নোংরা টাকার মিশন থেকে শুরু করে পিনাকির তুর্কি গোয়েন্দা যোগসূত্র, জুলকারনাইন সায়েরের সিআইএ মোসাদ এবং এমপি ওয়াজ মিডিয়ার স্টেশন এবং ইলিয়াস হোসেনের আইএস প্রজেক্টের আদ্যপান্ত আজ উন্মোচিত হবে। যারা এতদিন নিজেদের পরম দেশপ্রেমিক এবং তথাকথিত স্বাধীন অ্যাক্টিভিস্ট দাবি করতেন, আজ এই ভিডিওতে তাদের আসল মুখোশ আন্তর্জাতিক চরের মতো খসে পড়বে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আন্তর্জাতিক নোংরা গোয়েন্দা সাম্রাজ্যের গোপন সব ফাইল আমরা ওপেন করছি। বন্ধুরা, আসুন ডক্টর আরিফ খানের এই গভীর গোয়েন্দা ডায়েরির প্রথম পাতার চোখ রাখি। শুরুতে আসা যাক আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। এর প্রচার করা হচ্ছিল যে সালাউদ্দিন আহমেদ নাকি নিজের মেয়ের সাথে দেখা করতে যুক্তরাজ্য বা ইউকে সফরে গিয়েছিলেন, কিন্তু আরিফ খানের ভূ রাজনৈতিক গোয়েন্দা বিশ্লেষণে স্পষ্ট বলছে এই সফর কোনো পারিবারিক সফর ছিল না। তিনি মূলত অত্যন্ত সুচারুভাবে নোংরা বা অবৈধ টাকা, যাকে আন্তর্জাতিক ভাষায় বলা হয় ডার্ক, তা পারাপার এবং বিভিন্ন হাত ঘুরে বৈধ বা লন্ডারিং করার কাজে চরমভাবে ব্যস্ত ছিলেন। অর্থাৎ দেশের টাকা বাইরে পাচার এবং চক্রান্তের ফান্ডিং জোগাড় করাই ছিল এই সফরের মূল রহস্য। এবার আসুন প্যারিসে বসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের দিকে তাকানো যাক। ডক্টর আরিফ খান স্পষ্ট করে দিয়েছেন যে পিনাকি মূলত গুপ্তচর বৃত্তির বা এসপিওজনের একজন সক্রিয় এজেন্ট হিসাবে কাজ করছেন। এই তুর্কি এজেন্ট সমীকরণটি কত বড় জটিল দেখুন। তিনি নিজের তুর্কি এজেন্ট বাস্তবায়ন করতে ভূ রাজনৈতিক হওয়া বুঝে কখনো পাকিস্তানের সাথে জোটে জড়ান, আবার কখনো নিজের সুবিধার্থে চীন, রাশিয়ার সাথে ছদ্মবেশী জোটে জড়িয়ে পড়েন। অর্থাৎ মুখে যত বড় বড়ই গুলি আউলার না কেন, ভেতরে সত্যটা হলো এরা প্রত্যেকেই আন্তর্জাতিক মাস্টার মাইন্ডের ঘুঁটি হিসেবে কাজ করছেন। বিদেশের মাটিতে বসে আইসি জীবনযাপন আর দেশপ্রেমের নাটক করার আড়ালে এরা আসলে কোন কোন দেশে করছে তা ডক্টর আরিফ খানের এই লাইনগুলো থেকে পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, এবার আসি এই নেটওয়ার্কের সবচেয়ে বড় খেলোয়াড় জুলকারনাইনের কথা। ডক্টর আরিফ খানের বিশ্লেষণ অনুযায়ী জুলকারনাইন হলেন মধ্যপ্রাচ্যের সিআইএ অত্যন্ত বিশ্বস্ত মিডিয়া স্টেশন আল জাজিরা একটি মিডিয়া এসপিওনাজ এবং গোয়েন্দা মাধ্যম। সিআইএ এর এই সমস্ত সম্পদ বা এজেন্টদের চরিত্র কেমন জানেন? এদের নিজস্ব কোনো স্থায়ী আদর্শ নেই। এরা নিজেদের মিশন সফল করতে কখনো ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ, কখনো ভারতের র, আবার কখনো ন্যাটোর সাথে জড়িয়ে পড়ে। ইতিহাসের খাতা উল্টে ডক্টর আরিফ খান দেখিয়েছেন 2025 সালের ডিসেম্বর পর্যন্ত এই চক্রটি তুর্কি গোয়েন্দা সংস্থা এর সাথে গভীর জোটে ছিল। কিন্তু 2025 সালের ডিসেম্বরে একটি বড় ভূ রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। এমআইটি যখন তারেক রহমানকে বাংলাদেশে আসার অনুমতি বা সিগন্যাল দেওয়ার জন্য রাশিয়ার কেজিবি কে সম্মত বা সম্মানিত করলো, তখন থেকেই জুলকারনাইন এবং তার পুরো মিডিয়া চক্রটি এমআইটি থেকে দূরত্ব বজায় রাখা শুরু করে। তারা তখন তুর্কি অক্ষ ছেড়ে
সরাসরি সিআইএ এবং মোসাদের আরো কাছে, এমনকি তারা এখন সিআইএ মোসাদের পক্ষে ভারতকে প্রভাবিত করার জন্য কখনো কখনো ভারতীয় গোয়েন্দা সংস্থা রসাত ব্যাকডোরে কোঅর্ডিনেশন বা কাজ করছে। এখন প্রশ্ন উঠতে পারে, ভারতীয় গোয়েন্দা সংস্থা র কি এই পুরো চক্রান্তের বিষয়টি অন্ধ? ডক্টর আরিফ খান বলছেন, র এই বিষয়টি খুব একটা ভালোভাবে অবগত ছিল না। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, বাংলাদেশে সিআই কে অবাধে কাজ করার অনুমতি দেওয়ার জন্য খোদ ভারতের নিজস্ব সরকারের নগ্ন নির্দেশনা ছিল, যার কারণে র সব দেখেও নীরব থাকতে বাধ্য হয়েছে। কারণ সিআইএ এবং মোসাদ অত্যন্ত সুকৌশলে রকে এই বলে প্রলুব্ধ বা আশ্বস্ত করেছিল যে সিআইএ বাংলাদেশের অবস্থান শক্ত করে মূলত চীন বিরোধী কোয়াড জোটকে শক্তিশালী করবে। কিন্তু বাস্তবে সিআইএ বাংলাদেশে উল্টো পাকিস্তানি আইএসআই এবং তুরস্কের এমআইটি কে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছে, যা পরবর্তীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে চরমভাবে ক্ষুব্ধ ও কোণঠাসা করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, ভারত তার নিজস্ব সার্বভৌমত্ব এবং পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক স্বায়ত্তশাসনের ক্ষেত্রে নিজস্ব স্বাধীন কৌশলের চেয়ে এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলের উপর বড্ড বেশি নির্ভরশীল হচ্ছে। আর এই মার্কিন নির্ভরতাই আজ ভারতকে, মিয়ানমারকে এবং বাংলাদেশকে গ্লোবাল ডিপ স্টেট এবং সিআইএ মোসাদের এই নোংরা গুপ্তচর ভিত্তিক প্রকল্পের কারণে এটি চরম রাজনৈতিক অস্থিরতার ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। দর্শক, আমরা একটু দেখি আরিফ খানের বিশ্লেষণে কি বলেছেন উনি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং গোয়েন্দা তৎপরতা নেপথ্য সমীকরণ মুক্তিবার্তায় যেটা প্রকাশ করেছে, আমরা একটু দেখি এখানে ভিতরে কি লিখেছেন। দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশ ভূ রাজনৈতিক পটভূমি, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর বহুমুখী তৎপরতা এবং নতুন অক্ষ গঠনের নেপথ্য সমীকরণ নিয়ে বিশেষ একটি কলাম নিয়ে লিখেছেন, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমান বিশ্ব রাজনীতিতে দক্ষিণ এশিয়া এবং বিশেষ করে বাংলাদেশ ও তার চার অঞ্চলটিকে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিভিন্ন প্রভাবশালী গোয়েন্দা সংস্থার এক অন্যতম প্রধান ক্রিয়াক্ষেত্রে পরিণত হয়েছে। দৃশ্যমান রাজনৈতিক পালাবদল বা কূটনৈতিক সফরের আড়ালে নেপথ্যে প্রতিনিয়ত নানা গোপন সমীকরণ, লবিং এবং কৌশলগত অক্ষ তৈরি হচ্ছে। একদিকে ওয়াশিংটন ও দিল্লির মধ্যকার জটিল বোঝাপড়া, অন্যদিকে আঙ্কারা, ইসলামাবাদ এবং বেইজিং এর নিজস্ব কৌশলগত চাল, সব এই অঞ্চলের নিরাপত্তা এবং রাজনৈতিক ভবিষ্যৎ এক অত্যন্ত সংবেদনশীল মোড় পার করছে। বিশেষ করে বাংলাদেশের রাজনীতিকরণ, আর্থিক খাতের অন্দরমহল এবং প্রবাসে অবস্থানরত এক শ্রেণীর কুশীলবদের ভূমিকা আন্তরিক গোয়েন্দা দলগুলোর ছক আকার ক্ষেত্রে নতুন নতুন উপাদানের যোগান দিচ্ছে। এই পুরো নেটওয়ার্ক এবং এর সুদূর প্রসারী প্রভাব গভীর ও কৌশলগত বিশ্লেষণ প্রয়োজন। লন্ডনে গোপন লবিং এবং পরিমার্জিত রাজনৈতিক দল গঠন করার চেষ্টা। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অতি সম্প্রতি সালাউদ্দিন নামক একজন আলোচিত ব্যক্তির যুক্তরাজ্যে ইউকে সফরকে কেন্দ্র করে নানান গুঞ্জনের সৃষ্টি হয়েছে। উপর এই সফরকে তার মেয়ের সাথে ব্যক্তিগত সফর হিসেবে দেখানো হলো। এর ভিতরে গভীর অর্থনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানা যাচ্ছে। কৌশলগত বিশ্লেষকদের মতে এই সফরের অন্যতম প্রধান এজেন্ডা ছিল তথাকথিত ডার্টি মানি বা অবৈধ উপায়ে অর্জিত অর্থ পারাপার এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তা বৈধ করার প্রক্রিয়া নিশ্চিতকরণ। ইউরেশীয় মধ্যপ্রাচ্যের গোয়েন্দা দাবার চাল, পিনাকি ও জুলকারনাইনের সমীকরণ। এই ভূ রাজনৈতিক খেলায় সোশ্যাল মিডিয়া এবং ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্য যুদ্ধের উপাদানগুলো অত্যন্ত সক্রিয়। এক্ষেত্রে পিনাকি ভট্টাচার্যের মতো আলোচিত ব্যক্তিদের ভূমিকা ভিন্ন আঙ্গিকে মূল্যায়িত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা সূত্রের দাবি নাকি মূলত তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটির একজন কৌশলগত এজেন্ট বা অ্যাসেট হিসেবে কাজ করেন। তার এই অবস্থানটি অত্যন্ত গতিশীল। তিনি আঞ্চলিক স্বার্থের জন্য কখনো পাকিস্তানের সাথে, আবার কখনো চীন বা রাশিয়ার মতো পরাশক্তিগুলোর সাথে সমান্তরাল জোটে জড়িয়ে পড়তে পারেন। অন্যদিকে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সিআইএ এর শক্তিশালী মিডিয়া স্টেশন হিসেবে পরিচালিত আল জাজিরার সাথে যুক্ত আল জুলকারনাইন সায়ের খানের ভূমিকাও কম রহস্যময় নয়। গোয়েন্দা পরিভাষায় তাকে মিডিয়া এসপিওনাজ বা প্রচার মাধ্যম ভিত্তিক গোয়েন্দা সম্পদ হিসেবে গণ্য করা হয়। এই ধরনের এজেন্টদের স্থায়ী আনুগত্য থাকে না। তারা নিজেদের মিশন সফল করতে কখনো মোসাদ, কখনো ভারতের র, আবার কোনো ন্যাটোর মতো পশ্চিমা জোটের সাথে যৌথভাবে কাজ করে। গোয়েন্দা অক্ষের ভাঙা গড়া। 2025 সালের ডিসেম্বর মাসের পূর্বে জুলকারনাইন এবং তার সংশ্লিষ্ট সার্কেলটি তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটির সাথে বেশ ঘনিষ্ঠ ছিল। কিন্তু এক পর্যায়ে এমআইটি যখন বিএনপি নেতা তারেক রহমানকে বাংলাদেশকে ফেরার আইনি ও কৌশলগত পথ সুগম করতে রাশিয়া তৎকালীন ঐতিহ্যবাহী সংস্থা কেজিবির সাথে একটি বিশেষ সমঝোতায় পৌঁছান, তখন জুলকারনাইন সায়ের
এই তুর্কি অপহ থেকে দূরত্ব বজায় রাখা শুরু করেন। ফলস্বরূপ এই গোষ্ঠীটি এখন সিআইএ ও মোসাদের অতি কাছাকাছি চলে গেছে এবং ওয়াশিংটনের এজেন্ডা অনুযায়ী ভারতকে প্রভাবিত করতে ক্ষেত্র বিশেষের সাথে একযোগে কাজ করছেন। দর্শক, আমি একটু দেখানোর চেষ্টা করলাম এখানে কি রয়েছে এবং কে কোথায় কাজ করতেছে। আমরা এই আলাপের বা এই বিশ্লেষণের মধ্যে আরো যেগুলো আছে সেগুলো একটু যেতে চাই। এবার যেতে চাই আমাদের সেই তথাকথিত আর এক ভণ্ড ইলিয়াসের কাছে। ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস যাকে বলা হয় এবং এক রাজাকার পুত্র আমি বলি সাধারণত। এই গোয়েন্দা চক্রের আরেকজন কুশীলব বলেন এই ইলিয়াস হোসেন। ডক্টর আরিফ খানের বিস্ফোরক রিপোর্ট অনুযায়ী ইলিয়াস হোসেন এখনো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই গুপ্তচর বৃত্তির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ বা অ্যাসেট হিসেবে তাদের বিভিন্ন পার্সেল প্রজেক্ট হয়ে কাজ যাচ্ছেন। তার কাজ কি আপনারা কি সেটা জানেন? তার কাজ হলো তথ্য সন্ত্রাস বা ছড়ানো, সমাজে বানোয়াট ন্যারেটিভ তৈরি করে জনমত গঠন এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা এবং আন্তঃসন্ত গোয়েন্দা প্রকল্প বাস্তবায়ন করা। এমনকি এই আইএসআই প্রজেক্ট আড়ালে তারা কখনো কখনো পিপলস লিবারেশন আর্মি পিএল এর গোপন গোয়েন্দা সংস্থা এমএসএস এর চীনা গোয়েন্দা সংস্থা যেটা করে, যেমন 2024 সালের জুলাই মাসে সেই উত্তাল সময় চীনা গোয়েন্দা সংস্থা এমএসএস আইএসআই কে সমর্থন করেছিল, যা মূলত ব্যাক স্টেজে সিআইএ এর একটি মাস্টার অপারেশন ছিল। তবে পাকিস্তানের আইএসআই মাঠে ব্যাপক সহযোগী হিসেবে কাজ ছিল এবং তারা তুরস্কের এমআইটি ও চীনের এমএসএস এর পূর্ণ সমর্থন পেয়েছিল। দর্শক দেখেন এখানে খেলাগুলো আসলে কত জটিলভাবে চলছে এবং আমি মনে করি প্রফেসর আরিফ খান এখানে উল্লেখযোগ্য ভাবে, খুব বিস্তারিতভাবে, সুন্দরভাবে, সুচারুভাবে পুরো ব্যাপারটাকে তুলে আনার চেষ্টা করেছেন। তাহলে দর্শক ভাবুন, জুলাইয়ের খতিয়ান আজ কিভাবে আন্তর্জাতিক গোয়েন্দা দলিলের মাধ্যমে ডক্টর আরিফ খান প্রমাণ করে দিচ্ছেন এই মুহূর্তে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, যিনি স্বয়ং তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটির প্রধান ছিলেন, বাংলাদেশ সফর করছেন। ডক্টর আরিফ খানের গভীর ধারণা খলিল সাহেবের এই অঞ্চলের নতুন এশিয়ান ন্যাটো অর্থাৎ পাকিস্তান, তুরস্ক এবং বাংলাদেশের সামরিক ম্যাপিং নিয়ে এক অত্যন্ত দূরদর্শী এবং বিপজ্জনক চাল চালছেন। তুরস্ক এবং তাদের ওআইসি মিত্ররা অলরেডি খলিলকে ভোট দিয়েছে এবং সমর্থন জানিয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের তথাকথিত ডক্টর ইউনূসের যে সমস্ত গ্লোবাল প্রজেক্ট বা প্রকল্পগুলো রয়েছে সেগুলো এখনো পর্দার আড়াল থেকে বিএনপির মাধ্যমেই সুচারুরূপে চালানো হচ্ছে। অর্থাৎ ক্ষমতার চেয়ারে কে বসলো সেটা বড় কথা না, আসল রিমোট কন্ট্রোল রয়েছে সেই গ্লোবাল ডিফেন্স বা আন্তর্জাতিক গোয়েন্দা সিন্ডিকেটের হাতেই। প্রফেসর আরিফ খানের এই ভূ পলিটিক্যাল বিশ্লেষণ আজ আমাদের চোখ পুরোপুরি খুলে দিয়েছে। সালাউদ্দিনের নোংরা টাকা এবং পিনাকির তুর্কি মিশন, জুলকারনাইন সায়েরের সিআইএ মোসাদের দালালি এবং ইলিয়াসের আইএসআই তথ্য সন্ত্রাস, এই আজ পড়ে আছে আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সার্বভৌমত্ব চরম ঝুঁকির মুখে। সিআইএ, মোসাদ, র, আইএসআই এর গোপন যুদ্ধক্ষেত্র এখন আমরা আমাদের এই বাংলাদেশ, এবং এই যদি আমরা এই তাদের এই যুদ্ধক্ষেত্র এখনই রুখে দিতে না পারি তবে এই পুরো অঞ্চল এই এমন মহা অস্থিতিশীলতার আগুনে পুড়ে যাবে এবং আগুনে পুড়ে পুড়ে এটা পুরোপুরি খাক হয়ে যাবে। ইউনূসের প্রজেক্টের আড়ালে চলা এই আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে আমাদের প্রতি নাগরিককে সজাগ হতে হবে। দর্শক, আপনারা কি মনে করছেন ডক্টর আরিফ খানের এই আন্তর্জাতিক গোয়েন্দা নেটওয়ার্ক বিস্ফোরক খতিয়ান কি প্রমাণ করে না যে বাংলাদেশের ভাগ্য আজ বাইরের শক্তিগুলো নিয়ন্ত্রণ করছে? পিনাকি, জুলকারনাইন, সায়ের এবং ইলিয়াসের এই আসল রূপ নিয়ে আপনার সাহসী এবং স্বাধীন মতামত কি সেটা আমাদের জানাবেন। কমেন্ট বক্সে এখনই লিখে দিবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে এই আন্তর্জাতিক চক্রান্তের এক্সক্লুসিভ খবর দেশের প্রতিটি কোণায় পৌঁছে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বৈশ্বিক ডিপ স্টেটের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের সাথে থাকুন। আজ এখানে বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে বরাবরের মতোই বলতে চাচ্ছি, আপনার ঘরের সন্তান, শিশু সন্তান হতে শুরু করে তরুণ সন্তান যারা রয়েছে এবং ঘরের মুরব্বী হতে শুরু করে আপনারা যারা আছেন, বিএনপি, জামাত, এনসিপি, জঙ্গি থেকে নিরাপদ দূরত্বে থাকবেন এবং নিরাপদ থাকবেন, এটাই আমাদের আপনাদের প্রতি বাণী। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।